সে যেমনই আজকে যাবে হসপিটালে ওর বাবার সাথে দেখা করতে। এই কয়দিন ওর বাবা হসপিটালে ভর্তি। সে যা প্রতিদিনই বলে যে মা, বাবার সাথে দেখা করতে নিয়ে চলো। আসলে বাচ্চাদেরকে হসপিটালে আমি নেইনি, আর ওর বাবাও যেহেতু অসুস্থ, এই জন্য ওর বাবাও বলছে আচ্ছা একটু সুস্থ হয়ে তারপরে এনো। যেহেতু আমার চাচা চাচিরা এসেছে ফ্রান্স থেকে, তো সাধারণত বাচ্চারা আমার চাচির কাছেই থাকে। আমার তো হসপিটাল ডিউটি করতে করতেই দিন রাত যাচ্ছে। তো আমি সেজাকে বলেছি ঠিক আছে, আগামীকালকে তুমি স্কুল থেকে আসলে তোমার বাবার সাথে দেখা করতে নিয়ে যাব। সিয়ারাকে আর হয়তো নিব না, ও বেশি ছোট। তো আমি সেজাকে যেহেতু নিয়ে যাব বলেছি, ও আগের দিন রাত্রেই অনেক বেশি এক্সাইটেড এবং সে তার স্কুল ব্যাগ গোছাচ্ছে, বাবার জন্য কার্ড রেডি করেছে, নিজে হাতে অনেক গ্রিটিংস লিখে কার্ড বানিয়েছে যে ওর বাবার সাথে যখন পরদিন স্কুল থেকে এসে হসপিটালে দেখা করতে যাবে তখন সে কার্ড নিয়ে যাবে। ওর রাত্রে আসলে ঘুমও হচ্ছিল না, অনেক রাত্রে ঘুমাইছে এবং আমাকে বারবার কিছুক্ষণ পরপরই বলছিল মা সকাল হতে আর কতক্ষণ, আর কত ঘন্টা পরে বাবার সাথে দেখা করতে যাব। আসলে বাচ্চারা এরকমই হয়। আর আমার দুই মেয়ে, ওদের বাবা পাগল। জানি না, আমার কাছে কেন জানি মনে হয় মেয়েরা মনে হয় একটু বেশি বাবা পাগল হয়। আচ্ছা আপুরা, আপনারাই বলেন তো, আপনাদের ছেলে বেবিরা বেশি বাবা পাগল নাকি মেয়ে বেবিরা? তা আমার মেয়ে দুইটা তার বাবাকে খুব বেশি মিস করে। সিয়ারা কেন এক্সাইটেড আসলে আমি জানি না, বাট সে যা এক্সাইটেড যে আগামীকাল ওর বাবার সাথে হসপিটালে দেখা করতে যাবে। সেজার বাবা ওদিকে হসপিটালে যে খাবার দাবার দিচ্ছে সেটা খাচ্ছে, বাট ওর কাছে নাকি ওই খাবার তেমন একটা ভালো লাগছে না। তোমার কি খেতে ইচ্ছা হচ্ছে বলো, আজকে আমি বাসা থেকে হসপিটালে আসার সময় সেটা রান্না করে নিয়ে আসব। দুনিয়ার এত কিছু রেখে তার নাকি ডিম দিয়ে মোলা ভাজি খেতে ইচ্ছা করেছে আমার হাতের। তো এই জন্য আমি ডিম দিয়ে মোলা ভাজি করছি ওর জন্য। তারপরে হসপিটালের উদ্দেশ্যে সেজা স্কুল থেকে আসার পরে বের হয়ে পড়লাম। বসো বসো, বেল বেঁধে নাও। বাচ্চা কি অবস্থা আঙ্কেল? আপনার জামাইয়ের ডিউটিতে করতে কেমন লাগতেছে? জামাইরাই শ্বশুরদের সেবা করবে কি আজকাল উল্টো হয়ে গেছে, শ্বশুররা এসে জামাইদের সেবা করে। শ্বশুর যে ইয়াং শ্বশুর, ও তা অবশ্য ঠিক। আমার চাচা কিন্তু মাশাআল্লাহ সেই ইয়াং। আমার নিজের কাছেই না এখন নিজেকে রোবট মনে হয়। আমার কাছে কোনো কিছুতেই কোনো দুঃখ কষ্ট মনে হয় যেন আমাকে থামাতে পারে না। বিশ্বাস করেন, আমি পরিবেশ পরিস্থিতি সবকিছুর কারণে ডে বাই ডে এত বেশি শক্ত হয়ে গেছি, আমার নিজেকে মনে হয় যে আমি পাথর। তারপরেও আমি সব কিছু করে যাচ্ছি। আমার নিজের শরীরটা এত বেশি খারাপ যে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পরপর 2 দিন আমি ক্যান্সেল করছি, বিকজ হসপিটালের ডিউটি সব কিছু মিলিয়ে একদম প্যারাসিটামলের উপরে আছি। আমার শরীরে 102-এর উপরে জ্বর, ঠোঁটে জ্বর ঠোঁটা নিয়ে আমি হসপিটালে ডিউটি করছি, বাচ্চাদের সামলাচ্ছি, অন্য সব কাজকর্ম করে যাচ্ছি শুধুমাত্র মনের জোরে। আমি জানি না আল্লাহ আমাকে এতটা মনের জোর কিভাবে দিয়েছে, কোথা থেকে দিয়েছে। আমি এতটাও শক্ত আগে ছিলাম কিনা আমি সত্যিই জানি না। কিন্তু এই বিদেশ জীবনে আসার পর থেকে একটার পর একটা বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আমাকে এতটা শক্ত করে দিয়েছে। কিন্তু বাচ্চাদের মন তো আসলে অনেক নরম থাকে। সে যা এত বেশি এক্সাইটেড ছিল যে ওর বাবার সাথে বেশ কয়েকদিন পরে ওর দেখা হচ্ছে, আর ওর বাবাও মোটামুটি এখন একটু রিকভার করেছে। তো যেহেতু হসপিটাল থেকে এখনো কবে রিলিজ দেবে আমাদেরকে জানায়নি, এর জন্য আমি আজকে ওকে নিয়ে আসলাম ওর বাবার সাথে দেখা করানোর জন্য। তো আসার পরে দেখেন বাপ বেটি দুজনারই খুবই আবেগ ঘন একটা মুহূর্ত। আর আমার মেয়েটা যখন কাঁদতেছিল আমার কাছে মনে হচ্ছিল যে মানে বুকটা একেবারে ফেটে যাচ্ছে। প্রতিটা মেয়েই হয়তো তার বাবার জন্য এমন কান্না সবসময়ই করে। মেয়েদের সাথে আসলে বাবাদের অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকে। আর সে যা ওর বাবাকে ছাড়া রাত্রে ইভেন ঘুমাতে পর্যন্ত পারে না। এত বড় মেয়ে হয়ে গেছে আমার, তারপরও তার বাবা সাথে ছাড়া তার ঘুম হয় না, তার বাবার সাথে ছাড়া তার খাওয়া হয় না, কোনো কিছুই হয় না যেন তার বাবাকে ছাড়া।
হসপিটালেও সে তার বাবাকে নিজ হাতে খাওয়ায় আসছে। তো যেহেতু হসপিটালে বাচ্চাদেরকে আসলে আমি বেশিক্ষণ রাখতে চাইনি, এই জন্য আমার আঙ্কেল আমাকে নামাই দিয়ে গেছে হসপিটালে, এবং সে যাওয়ার আগে জাস্ট 10-15 মিনিটের মতো সেজার সাথে ভিজিট করে আমি আঙ্কেলের সাথে ওকে পাঠাই দিয়েছি আবার বাসায়। যাওয়ার সময় সেজার অনেক মন খারাপ ছিল, তারপরও আমি ওকে বললাম, মা তুমি বাসায় চলে যাও, তোমার বাবা সুস্থ হোক, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। সেজা আমার আঙ্কেলের সাথে আবার বাসায় ব্যাক করেছে। আর আমি যেহেতু রাত 11টা পর্যন্ত ভিজিটের টাইম থাকে হসপিটালে, সো 11টা পর্যন্তই আমি আসলে প্রতিদিন সেজার পাপার সাথে বসে থাকি। তারপরে ওকে খাওয়া দাওয়া করাই দিয়ে একবারে আমি বাসায় ফিরি। আর হসপিটালে কিন্তু ডিনার দিয়ে যাই অনেক আর্লি, মানে 6টা-7টার মধ্যে ডিনার দিয়ে যাই। তো যেহেতু আমিও খাবার নিয়ে আসছি বাসা থেকে, ফল ফ্রুটস সব কিছু নিয়ে আসছি, সেজার পাপা বলছিল ঠিক আছে হসপিটালের খাবারটাই আমি আগে খাই, তারপরে মিডল অফ দ্য নাইট যদি আমার ক্ষুধা লাগে আমি এটা খাবো। আমি কিন্তু ঠিকই কষ্ট করে ওর জন্য মূলা ভাজি ডিম দিয়ে করেছি, ভাত, তারপরে ডিম সেদ্ধ সব কিছুই নিয়ে আসছি। বাট যখন ওর খেতে ইচ্ছা করবে খেয়ে নিবে। আর হসপিটালে থেকে এখন আমার যাবার পালা। আমার নিজের মাথা ব্যথা, জ্বর সব কিছু মিলিয়ে থাইরয়েডের প্রবলেম এক্সট্রিম আকারে বেড়েছে। আমার থাইরয়েডের জন্য অ্যাপয়েন্টমেন্ট আমি 2 দিন যেহেতু ক্যান্সেল করেছি, আবার কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো আমি জানি না। আসলে এই দেশের ডক্টর অ্যাপয়েন্টমেন্টও কিন্তু নিজে চাইলেই নেওয়া যায় না। বাংলাদেশে আমাদের যেমন সিস্টেম তেমনটা কিন্তু এখানে না। এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাইতে হলেও ডক্টররা কবে দিবে সেটার উপরে নির্ভর করে বসে থাকতে হয়। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। সেজার পাপাকে খাওয়া দাওয়ায় দিয়ে সবকিছু ঠিকঠাক করে এখন আমি বাসায় ফিরবো। আঙ্কেল আবার আমাকে নিতে আসবে। আপনারাও সবাই একটু দোয়া করবেন যেন সুজন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। এই কম্বল গাইতে চলে আসছে সবাই। আরে সারপ্রাইজ গাই দিতে, এই যে তোমরা কি সারপ্রাইজ গাই দিছো নাকি? সারপ্রাইজ গাইতেছে। সারপ্রাইজ গাই দিছো? এই যে এই যে সবাই চলে আসছে। এই যে সবাই আমার ভাইও সেজা এই আর পানি চাচ্ছি দিদা। সিয়ারা। এই যে আর কই কই আন্টি কই? এই জানতে হইছে। আরে আন্টিরে সবার পেছনে দিছে। আচ্ছা চলো যাই এবার বাসায়। আজকের মতো হসপিটাল ডিউটি শেষ আমাদের। আল্লাহ আল্লাহ করে যদি কালকে রিলিজ দেয়, মনে হয় কালকে রিলিজ দেওয়ার পসিবিলিটি আছে আঙ্কেল। আজকে তো একটু হাঁটায়ও আসলাম আমি। হ্যাঁ আজকে হাঁটাইছি ওই ইয়ে দিয়ে, ক্রাচেস দিয়ে। হ্যাঁ নার্স বলছে যে চেষ্টা করো। হ্যাঁ ওকে একটু হেল্প করে